স্টার্ট করবেন। লেটস গো। তো ওয়ালটনের ঝড়ে কাঁপছে দেশ, আপনারাও কি রেডি ওয়ালটনের এই রিভিউ নিয়ে? তো হ্যালো ভিউয়ার, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমরা কথা বলতে যাচ্ছি ওয়ালটনের ব্র্যান্ড নিউ সিরিজ NexG এর N6 Lite এই ফোনটা নিয়ে। তো এই ফোনটা সব দারুণ দারুণ ফিচার নিয়ে হাজির হয়েছে, তাও আবার 10-12 হাজার টাকা বাজেটে। তো আজকে আমি এই ফোনটার সম্পূর্ণ রিভিউ করব, এই ফোনটার এই বাজেটে কি প্রোভাইড করছে, এই বাজেট অনুযায়ী এটা কেনা উচিত হবে কিনা, আর এই ফোনটার যে অ্যামেজিং ফিচারগুলো সেগুলো নিয়েও আমি ডিসকাস করব। তো অবশ্যই আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যারা ভিডিও এর মাঝখান থেকে চলে যান তারা হয়তো অনেক গুরুত্বপূর্ণ ডিটেলসগুলো লাস্টের দিকে গিয়ে মিস করে যান। তো সেক্ষেত্রে অনেকেই পরে কমেন্টে বলেন যে আমি তো ভুল বুঝে কিনে ফেলেছি, অথবা আমার কেনাটা ঠিক হয়নি, অথবা আমার কেনাটা উচিত হয়েছে, এরকম ধরনের অনেক কমেন্ট আমি দেখতে পাই। তো সেক্ষেত্রে আমি অবশ্যই রিকোয়েস্ট করব ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন আমরা শুরু করি আমাদের মেইন ভিডিওটি। সো লেটস স্টার্ট। ওয়েলকাম ব্যাক গাইস। আজকে আমরা কথা বলবো ওয়ালটন NexG N6 Lite এই ফোনটা নিয়ে। তো এই ফোনটার বেশ কিছু অ্যামেজিং ফিচার রয়েছে, যেমন এখানে ডিসপ্লের দিক থেকে আপনি পাবেন 6.6 ইঞ্চি একটি IPS প্যানেলের ডিসপ্লে। এখানে 90 হার্টজ রিফ্রেশ রেটের সাপোর্ট থাকছে। তো এখন সচরাচর 10,000 টাকার উপরে সকল ফোনেই প্রায় 90 হার্টজ রিফ্রেশ রেট দেওয়া থাকে। তো সেক্ষেত্রে এটাও কিন্তু তার ব্যতিক্রম নয়, এখানেও আপনি 90 হার্টজ পাবেন এবং টাচ স্যাম্পলিং রেট হচ্ছে 180 হার্টজ। তো এখানে মোটামুটি আপনি হাই রিফ্রেশ রেটেরই দেখা পাচ্ছেন, যেটা আপনার ডে টু ডে রেগুলার ইউজের জন্য অবশ্যই বেটার পারফর্ম করবে। ফোনটার ডিসপ্লেতে যে শার্পনেস দেওয়া হয়েছে সেটা কিন্তু যথেষ্ট পরিমাণে দেওয়া হয়েছে। এখানে আপনার আলোতে গেলে অথবা আপনি ঘরের ভিতরে ইউজ করলেও কোনো ধরনের আলোর প্রবলেম হবে না আশা করছি। রোমের দিক থেকে ফোনটাতে থাকবে 8GB র্যামের ভেরিয়েন্ট এবং সাথে থাকছে 64GB একটি রম। তো 8 এবং 64GB এর একটি ভেরিয়েন্ট আপনি এখানে পেয়ে যাচ্ছেন, তো যেটা অবশ্যই একটি ভালো ফিচার। তবে আমার কাছে মনে হচ্ছে যে 8GB র্যামের সাথে 64GB রম না দিয়ে এখানে 128GB দিলে আর একটু বেটার পারফর্ম করতো। অথবা আপনি অন্যান্য ফোনের দিক থেকেও দেখতে পারবেন যে 8 এবং 128GB অথবা 256GB এর কম্বোই পাওয়া যায়, 64GB খুব একটা দেখা যায় না। তবুও এই বাজেট অনুযায়ী মোটামুটি মানিয়ে নেওয়ার মতোই। আর এখানে আপনি ম্যাক্স 256GB পর্যন্ত মেমোরি কার্ড ইউজ করতে পারছেন। তো এখানে 256GB যে রমের সাপোর্ট দেওয়া হয়েছে সেটা কিন্তু আপনি খুব অনায়াসে ইউজ করতে পারবেন, মোবাইল এর থেকে বেশি আসলে প্রয়োজন পড়ে না। তো সেক্ষেত্রে এটাও মোটামুটি ভালো বলা যায়। এবারে আমরা কথা বলি এটার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, এর প্রসেসর পার্ট নিয়ে। এখানে রয়েছে 1.6 GHz-এর একটি প্রসেসর, যেটা একটি অক্টাকোর প্রসেসর। তো এখানে জিপিইউ হিসাবে থাকছে মালি G57 একটি জিপিইউ। আর এখানে যে প্রসেসরের সাইজটি দেওয়া হয়েছে সেটা হচ্ছে 12 ন্যানোমিটার। তো রেগুলার ইউজের জন্য যে সচরাচর প্রসেসর, এটা সম্ভবত ওয়েবসাইটে কোনো ধরনের তথ্য পাওয়া যায়নি, তবে আমার মনে হচ্ছে এটা হচ্ছে T606 ইউনিসকের একটি প্রসেসর। তো এই প্রসেসরই কিন্তু সচরাচর 8 থেকে 12,000 টাকা 13,000 টাকা বাজেটে ইউজ করা হচ্ছে। তো এটা ডে টু ডে ইউজে মোটামুটি চালানোর মতোই। তবে আপনি খুব বেশি হেভি ইউজার হয়ে থাকলে এটা না নেওয়াই বেটার হবে, কারণ এটাতে আপনি দীর্ঘ সময় যদি গেমিং করেন অথবা কোনো ভিডিও এডিটিং টাইপের কাজ করেন বা ভিডিও রেকর্ডিং করেন, তো সেক্ষেত্রে কিন্তু হালকা হিটিং ইস্যু রয়েছে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনি রেগুলার ইউজার হয়ে থাকলে এই ফোনটা নিতে পারেন। তো রেগুলার ইউজার না হলে আমি রিকমেন্ড করব এর থেকে আরও 2-3 হাজার টাকা বাড়িয়ে কিছুটা হাই প্রসেসরযুক্ত ফোন কেনার জন্য। তো আশা করা যাচ্ছে যে ডে টু ডে ইউজে এটা খুব বেশি সমস্যা করবে না, আপনার মানিয়ে নেওয়ার মতোই। এবার আমরা কথা বলবো ফোনটার ক্যামেরা সেকশন নিয়ে। ফোনটার ক্যামেরাতে পিছনে রয়েছে 52 মেগাপিক্সেলের একটি মেইন সেন্সর, আরেকটি সেন্সর রয়েছে যেটা AI সেন্সর, যেটা কোনো কাজের না বললেও চলে। তো এখানে 52 যে সেন্সরটি দেওয়া হয়েছে সেটা কিন্তু যথেষ্ট ভালো। এই বাজেট অনুযায়ী এখানে যথেষ্ট পরিমাণ আপনার শার্পনেস ধরে রাখতে পারে। তো এখানে ক্যামেরার কালার কোয়ালিটিও কিন্তু মোটামুটি ভালো। এখানে কালার কিছুটা বুস্টেড করে দেয়, অর্থাৎ আপনার সোশ্যাল মিডিয়া রেডি টাইপের একটি ফটো তুলে দেয়। তো সেক্ষেত্রে অনেকেরই ভালো লাগার দিক থেকে থাকবে, তবে ন্যাচারাল টোন খুঁজলে এটাতে কিছুটা আপনি হতাশ হতে পারেন। তবে যে ক্যামেরা কোয়ালিটি আমার কাছে যথেষ্ট পরিমাণে ভালো লেগেছে এই বাজেট অনুযায়ী। আর সেলফি ক্যামেরাতে থাকবে 8 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা। তো এই সেলফি ক্যামেরাতে আপনি মোটামুটি ভালোই ছবি তুলতে পারবেন, তবে এখানে শার্পনেসের কিছুটা ঘাটতি রয়েছে। তো এই ক্যামেরাটিও মোটামুটি চলে, তবে এখানে যদি 13 মেগাপিক্সেল একটি ক্যামেরা দেওয়া হতো সেলফিতে, সেখানে আরেকটু বেটার পারফর্ম করতে পারতো। তো দেওয়া হয়নি, সেক্ষেত্রে এটা কিছু বলারও নেই।
আর এখানে আপনি ভিডিও রেকর্ডিংয়ের জন্য ডুয়েল মোডের সাপোর্ট পাচ্ছেন। তো ডুয়েল মোডের মাধ্যমে কিন্তু আপনি একই সঙ্গে সেলফি এবং পেছনের ক্যামেরা দিয়ে দুইটা দিয়েই একসাথে ভিডিও রেকর্ডিং করতে পারবেন, যেটা অবশ্যই একটি ভালো ফিচার যারা ব্লগার রয়েছেন তাদের জন্য। ফোনটা হলো একটি 4G বেসড ফোন এবং এখানে অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 12 ভার্সন। তো অ্যান্ড্রয়েড 12 ভার্সনের বদলে অ্যান্ড্রয়েড 13 ভার্সন দেওয়াই আমার মনে হয় বেটার হতো, কারণ বর্তমান সময় অ্যান্ড্রয়েড 13 ভার্সন যুক্ত এই সকল ফোন বের হচ্ছে। তো এখানে কিছুটা মাইনাস পয়েন্ট হয়ে যাচ্ছে এই ফোনটার জন্য। ফোনটাতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সাপোর্ট রয়েছে এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি রয়েছে সাইড মাউন্টেন। তো সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিন্তু যথেষ্ট ভালো, আমার কাছে তো ভালোই লাগে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সরগুলো যে ফোনগুলোতে দেওয়া থাকে। তো সেক্ষেত্রে এটাও অবশ্যই একটি ভালো ফিচার। এবারে কথা বলি আমাদের ব্যাটারি সেকশন নিয়ে। বন্ধুরা, ফোনটাতে রয়েছে 5000 mAh একটি লং লাস্টিং ব্যাটারি, যেটা আপনি রেগুলার ডে টু ডে ইউজ করলে 1 থেকে 2 দিন ভালোভাবে ব্যাকআপ পেয়ে যাবেন। তবে হেভি ইউজার হয়ে থাকলে আপনাকে সর্বোচ্চ গেলে 12 থেকে 14 ঘন্টা ব্যাকআপ দিতে পারে। তো সেটাও অনেকটা বেশি, যেহেতু এই ফোনটা শুধুমাত্র ডে টু ডে ইউজারদের জন্যই, কোনো গেমারদের জন্য না, সেক্ষেত্রে এটা নিয়ে হতাশ হওয়ার কিছুই নেই। আর এখানে চার্জার হিসেবে থাকবে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তো সচরাচর এই বাজেটের ফোনগুলোতে 18 ওয়াটেরই ফাস্ট চার্জার দেওয়া হয়। তো আমি রিকমেন্ড করছিলাম 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার যদি এখানে দেওয়া হতো, সেক্ষেত্রে একেবারে পারফেক্ট হতো এই বাজেট অনুযায়ী। তো এবারে কথা বলি ফোনটার প্রাইস সেকশন নিয়ে। বন্ধুরা, এই ফোনটার যে 8 এবং 64GB এই একটি ভেরিয়েন্টের কথাই শোনা গিয়েছে আপাতত। তো এই ভেরিয়েন্টটির প্রাইস পড়বে আপনার 12,999 টাকা, অর্থাৎ 13,000 টাকা। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই 13,000 টাকা বাজেটে আমার এই ফোনটা কি নেওয়া উচিত হবে? তো তারই সমাধান নিয়ে আমি হাজির হয়েছি। বন্ধুরা, আপনি এই বাজেটের অন্যান্য ফোনগুলোর দিকে যদি তাকান, যেমন তো ইনফিনিক্সের একটি মডেল রয়েছে, সেটা হচ্ছে ইনফিনিক্স হট 30i, আর আরেকটি মডেল রয়েছে আইটেলের, সেটা হচ্ছে S23। তো এগুলোর দিকে যদি তাকান, তো এখানে কিন্তু ম্যাক্সিমাম ফোনগুলোতে 52 মেগাপিক্সেলের একটি ক্যামেরা প্যানেল দেওয়া হয়েছে। তবে সে ফোনগুলোতে যে এক্সট্রা ফিচার রয়েছে সেগুলো হচ্ছে, সেই ফোনগুলোতে তার 128GB রমের ভেরিয়েন্ট রয়েছে, অথবা হচ্ছে 256GB ভেরিয়েন্টের ফোনও কিন্তু রয়েছে। যেমন আইটেলের যে S23 ফোনটা রয়েছে, সেটাতে কিন্তু র্যামের দিক থেকে 8 এবং 256GB পর্যন্ত দেওয়া হয়েছে 13,000 টাকা বাজেটে। তো সেক্ষেত্রে আপনার হিউজ স্টোরেজ প্রয়োজন হলে এই ফোনটা না নেওয়াই বেটার, কারণ এই বাজেটের অন্যান্য যে স্টোরেজযুক্ত ফোনগুলো রয়েছে সেগুলোতে ম্যাক্সিমাম ফোনেই 128GB এর কম কিন্তু রম কোনো ফোনেই দেওয়া হয়নি। তো সেক্ষেত্রে এটা কিন্তু একটি এই ফোনের জন্য মাইনাস পয়েন্ট। আর একটা জিনিস খারাপ লেগেছে, সেটা হচ্ছে এখানে অ্যান্ড্রয়েড 12 ভার্সন দেওয়া হয়েছে। তো এই বাজেটে অন্যান্য ফোনগুলোতে আপনি তাকালে অ্যান্ড্রয়েড 13 ভার্সন দেখতে পারবেন। তো সেক্ষেত্রে এই ফোনটার স্টাইল কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো। আপনি একটি স্টাইল প্রেমী মানুষ হলে এই ফোনটা দেখতে পারেন। তবে আপনি এর থেকেও বেটার র্যাম পারফরমেন্স চাচ্ছেন এবং রমও এর থেকে বেশি চাচ্ছেন এবং ক্যামেরাও মোটামুটি এর থেকে ভালো চাচ্ছেন, তো সেক্ষেত্রে অন্য ফোনে শিফট করা বেটার। এখানে বেশ কিছু মাইনাস পয়েন্ট রয়েছে, সেটাও তো আমি বললাম। সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সন কম রয়েছে এবং এখানে র্যামের সাপোর্টও কম দেওয়া হয়েছে। তো আশা করছি আপনি এখন বুঝে গিয়েছেন এই ফোনটা আপনার নেওয়া উচিত নাকি উচিত না। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। ধন্যবাদ, টাটা, বাই বাই।